ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স উইথ নেচার। তোমরা এখানে নেচারে মানে প্রকৃতির ভিডিওর পাশাপাশি পড়াশোনার ভিডিও তোমরা পাবে। তোমরা যদি ভালোবাসো প্রকৃতিকে, সেই ধরনের ভিডিও দেখতে চাও, তাহলে এখানে অনেক ভিডিও আপলোড করা আছে, তোমরা দেখে নিতে পারো। এবং আমরা পড়াশোনার পাশাপাশি ওইগুলো আপলোড করব সময় পেলে, ঠিক আছে? অনেক আপলোড করেছি, তোমরা সেগুলো দেখে নিতে পারো। আর তোমার যদি ওগুলো ভালো লাগে তাহলে সেই ধরনের আমরা আপলোড করতে থাকবো। কমেন্ট যদি করো যে ভালো লাগছে, তাহলে সেইভাবে আমরা ভিডিওগুলো আপলোড করতে থাকবো। দেখো, তাহলে আজকে যেটা নিয়ে আলোচনা করছি তোমরা বুঝতে পারছো, সেই বিষয়টা হচ্ছে তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতি ও গতি। এই অধ্যায়ে আমরা 1 নম্বরের প্রশ্নের যে ভিডিওটা সেটা আপলোড করে দিয়েছি। যারা দেখেছো ভালো, যারা দেখোনি ওটা দেখে নিও। আর আমি এই ডান দিকের আই বাটনে বা ভিডিও শেষে দিয়ে দেবো প্লেলিস্ট আকারে। প্লেলিস্টে থাকবে, সেখানে একসঙ্গে পেয়ে যাবে। মানে সেটা হলো তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য যেগুলো অধ্যায় সেগুলো সব একসঙ্গে প্লেলিস্ট আকারে থাকবে। আচ্ছা, তাহলে আজকে চলো দেখে নিই। আজকের ভিডিওতে তোমরা যেটা পাবে 2 ও 3 নম্বরের প্রশ্নের উত্তর, ঠিক আছে? প্রশ্ন এবং উত্তর 2 ও 3 নম্বরের, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এগুলো যদি ভালো করে দাও, পরীক্ষা এখান থেকেই পাবে। এই অধ্যায় থেকে যে প্রশ্ন হয় এই টাইপের প্রশ্নই হয়, ঠিক আছে? 12টা প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্নটা কি, চাপ কাকে বলে? এই প্রশ্নের উত্তরটা আমি এখানে দিইনি, এটা তোমাদের শর্টস ভিডিও, আমরা সেখানে শর্টস ভিডিওতে দিয়ে দিয়েছি। সেখানে দেখবে আমরা বিভিন্ন বিষয়ের সংজ্ঞা ওখানে আপলোড করছি শর্ট ভিডিওর মাধ্যমে। তোমরা ওখানে ওটা পেয়ে যাবে। যারা দেখেছো ভালো, না হলে যারা দেখোনি ওখান থেকে দেখে নিও। ওখানে কিন্তু যে সংজ্ঞাটা দিয়েছি একদম সঠিক। সব বইতে ওই রকম সংজ্ঞা পাবে না, তোমাদের এই সব বইতেও পাবে না। একদম অ্যাকুরেট সংজ্ঞা দেওয়া আছে, ওটা দেখে নিও। দেখো, তারপর পরের প্রশ্নটা কি, যে একটা ভোঁতা মুখ ও একটা সূচালো মুখের পেরেক নিয়ে হাতুড়ি দিয়ে একই জোরে আঘাত করে দুটো পেরেককে কাঠের টুকরোর মধ্যে প্রবেশ করাবার চেষ্টা করলে সূচালো মুখের পেরেকটা সহজেই কাঠে প্রবেশ করে, কিন্তু ভোঁতা মুখের পেরেক তা করে না। এই ঘটনা থেকে তুমি কোন সিদ্ধান্তে আসতে পারো? প্রশ্ন অনেক বড় মনে হচ্ছে, কিন্তু দেখো যদি এই ধরনের প্রশ্ন হয় তাহলে কী করবে, উত্তরটা কী হবে? 2 নম্বরের প্রশ্ন বলেছি, 2 আর 3। উত্তরটা খুবই সহজ, দেখে নাও। বল যে জায়গায় প্রযুক্ত হচ্ছে তার ক্ষেত্রফল বিভিন্ন হলে একই বল প্রয়োগ করা সত্ত্বেও বলের ফলাফল বিভিন্ন হয়, ঠিক আছে? তাহলে কি বলেছিল, এই ঘটনা থেকে তুমি কী সিদ্ধান্তে আসতে পারো? এই সিদ্ধান্তে, কারণ একটা ভোঁতা মুখের পেরেক, একটা সূচালো মুখের পেরেক, তাই তো? তারা কি করছে, হাতুড়ি দিয়ে একই জায়গায়, মানে একই জোরে আমরা আঘাত করছি। হাতুড়ি দিয়ে দুটো পেরেকে আঘাত করছি, একটা ভোঁতা মুখ পেরেক আর একটা হচ্ছে সূচালো। তাই যদি হয় তাহলে আঘাত যখন আমরা করছি সেখানে, মানে বল প্রয়োগ করছি, বলেছে একই জোরে, মানে বলটা সেখানে একই, ঠিক আছে? আরটা কি, একটা থোঁতা মুখ একটা সূচালো। তার মানে যার সূচালো মুখ তার ক্ষেত্রফলটা কম, আর যার থোঁতা মুখ তার মানে ভোঁতা মুখ তার হচ্ছে ক্ষেত্রফলটা বেশি, ঠিক আছে? ক্ষেত্রফলটা বেশি, যেহেতু তার ক্ষেত্রফলটা বিভিন্ন হচ্ছে। ক্ষেত্রফল যখন বেশি হয়ে যায় তখন কি হয়ে যায়, একই বল প্রয়োগ করলে চাপটা তখন কি হয়, কমে যায়, তাই তো? সেই জন্য বলা হয়েছে, দেখো তারা কী সিদ্ধান্তে আসবো, যে বল যে জায়গায় প্রযুক্ত হচ্ছে তার ক্ষেত্রফল বিভিন্ন হলে একই বল প্রয়োগ করা সত্ত্বেও বলের ফলাফলটা বিভিন্ন হচ্ছে। চাপের কথার পরে আসি, তার বলের ফলাফল মানে কি, মানে ওই বলের প্রয়োগের পর, বল প্রয়োগ করার পর কি দেখতে পাচ্ছি আমরা, যে ভোঁতা মুখের যে পেরেকটা সে কী হচ্ছে, সহজেই প্রবেশ করতে পারছে না, সহজেই কাঠের মধ্যে প্রবেশ করতে পারছে না, কিন্তু যে সূচালো মুখের পেরেকটা সহজেই প্রবেশ করতে পারছে। এটা হচ্ছে এই কারণে, ওই ক্ষেত্রফলটা কম বেশি হওয়ার জন্য। তাই বলেছে তার ক্ষেত্রফল বিভিন্ন যদি হয় একই বল প্রয়োগ করা সত্ত্বেও, তাহলে বলের ফলাফল বিভিন্ন হয়। এই সিদ্ধান্ত আমরা আসতে পারছি আমরা, তাই দেখতে পাচ্ছি তো, সেটাই বোঝা গেল? বেশ, এবার দেখো পরবর্তী যে প্রশ্নটা বলেছে, একই বল প্রযুক্ত হলে বলের প্রয়োগ ক্ষেত্রে ক্ষেত্রফল যত কমবে, মানে যেখানে বলটা প্রয়োগ করছে সেই ক্ষেত্রফল যত কমবে চাপও তত বাড়বে, এটা আমরা জানি। আর এই নীতিকে কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে এমন 4টি যন্ত্রের নাম লেখো। 4টি যন্ত্র কি কি? সেটা হলো সূচ, স্ক্রু, কাটারি এবং হচ্ছে বঁটি। দেখো এই প্রশ্নটা আমরা 1 নম্বরেও হতে পারে, 2 নম্বরেও হতে পারে, সেই জন্য এখানে দিয়েছি। 1 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে বললে সেটা 2টো যা জানতে চাইবে, আর 2 নম্বরের জন্য 4টে, সেই জন্য দিয়েছি, ঠিক আছে? এইভাবে। এবার দেখো তারপরে যে প্রশ্নটা আছে দেখে নাও। বলেছে
0.55 বর্গমিটার ক্ষেত্রফলের উপর কোনো বস্তুর দেওয়া চাপ 10 পাস্কাল হলে ওই বস্তু কত বল প্রয়োগ করবে? কত বল প্রয়োগ করবে? দেখো এখানে কি ক্ষেত্রফল দেওয়া আছে আর বল চাপ দেওয়া আছে, বলটা বার করতে হবে। আমরা কি জানি, বল ক্ষেত্রফল আর চাপের একটা সূত্র আছে, তাই তো? আমরা বলের সূত্রটা কি, বল ক্ষেত্রফল চাপের মধ্যে সূত্রটা কি? বল সমান আর ক্ষেত্রফল ইন্টু চাপ, তাই তো? ক্ষেত্রফল দেওয়া আছে, চাপও দেওয়া আছে, তাহলে ওই দুটো আমরা কী করে দেবো? গুণ করে দেবো। তাহলে কী পাচ্ছি দেখো, বস্তুটি দ্বারা প্রযুক্ত বলের যে পরিমাণ কী হবে, প্রযুক্ত বলের পরিমাণটা হবে যে 0.55 ইন্টু 10 এত নিউটন, তাই তো? নিউটন কেন হলো, ডাইন কেন হলো না? দেখো এটা এসআই এককে আছে, বর্গমিটার মানে ক্ষেত্রফল একক এসআইতে আছে, আর পাস্কালটা মানে চাপের এককটাও এসআইতে আছে, তাই তো? সেই জন্য বলের এককটাও এসআইতে হবে, মানে নিউটন হবে, ঠিক আছে? তাহলে 0.55 এটা গুণ করলে কত হয়? 5.5 নিউটন। বোঝা গেল? এটাই এই ধরনের ছোটো ছোটো গাণিতিক প্রশ্ন তোমাদের করতে পারে। এবার যে প্রশ্নটা আছে দেখো, বার্নৌলির নীতি, বার্নৌলির নীতিটি লেখো। এখানে যে নীতিটা বলবো ওটা বার্নৌলির নীতিটা অবশ্যই। এবারে শর্টস ভিডিওতে একটা বার্নৌলির নীতি আমরা আপলোড করেছি, সেখানে দেখে তোমরা যারা যদি সেটা দেখো, এখান থেকে ওইটা একটু ডিফারেন্ট মনে হবে, ঠিক আছে? কিন্তু জিনিসটা একই, ডিফারেন্ট শব্দটা ডিফারেন্ট মনে হলেও জিনিসটা তোমার বিষয়বস্তুটা একই। মানে ওই যে কথাটা বলেছে ওটার মানে এইটা হয়, ওখান থেকে এই সিদ্ধান্তটা আসা যায়। সেটা তোমরা যেহেতু এখন ছোটো আছো, ওই কথাগুলো বললে তোমরা বুঝতে পারবে না, তোমরা এইটাই লিখবে, ঠিক আছে? এখানে যেটা বলছি এটাই লিখবে। সেই জন্য আমি ওখানেও দিয়েছি আর এখানেও দিয়েছি, নাও আমি বলে দিতাম, ওখান থেকে তোমরা দেখে নিও, ঠিক আছে? তাহলে দেখে নাও এখানে কি বলে লিখেছি, যে কোনো গ্যাস বা তরল গতিশীল হলে, ওখানে লেখা আছে প্রবাহী, গ্যাস বা তরল এরা প্রবাহী মানে প্রবাহিত হয় বলে প্রবাহী বলা হয়। কোনো গ্যাস বা তরল গতিশীল হলে যে স্থানে ওই তরল বা গ্যাসের বেগ বেশি, যে স্থানে বেশি সেই স্থানে ওই তরল বা গ্যাসের চাপ কম হয়। এটাই হলো বার্নৌলির নীতি, ঠিক আছে? এটাই লিখবে, বার্নৌলির নীতি বলে হেডিং দেবে, দিয়ে এটাই লিখে দেবে, ঠিক আছে? এবার দেখো, একটি টেবিলের উপর একটি ব্লকের দেওয়া চাপ 10 পাস্কাল বলতে কী বোঝো? একটা টেবিলের উপর একটি ব্লকের দেওয়া চাপ 10 পাস্কাল বলতে কী বোঝো? এটা কী হবে দেখে নাও, টেবিল ও ব্লকের সংযোগস্থলের 1 বর্গমিটার ক্ষেত্রফলের উপর ব্লকটি 10 নিউটন বল প্রয়োগ করে। তাহলে লিখবে কী করে? এটা এটা এরকম লিখবে যে একটি বলের উপর একটি ব্লকের দেওয়া চাপ 10 পাস্কাল বলতে বোঝায়, বলে তারপরে এটা শুরু করবে, তারপর আমি যেখান থেকে লিখেছি এখান থেকে শুরু করবে, ঠিক আছে? বোঝায় টেবিল ও ব্লকের সংযোগস্থলের 1 বর্গমিটার ক্ষেত্রফলের উপর ব্লকটি 10 নিউটন বল প্রয়োগ করে। বুঝে গেল? এইভাবে লিখবে। এটা কেন এইভাবে লেখা হলো? কারণ আমরা কি জানি, 10 পাস্কাল মানে কি, 10 পাস্কাল মানে 10 নিউটন পার বর্গমিটার, তাই তো? 10 নিউটন পার বর্গমিটার, 1 বর্গমিটারে তাহলে 10 নিউটন, ঠিক আছে? সেখান থেকে এটা এইভাবে লিখতে হবে। আর এটা বলতে কী বোঝায় বললে এইভাবেই লিখতে হবে। এবার দেখো, নদী বাঁধের উপরের অংশের তুলনায় তলার অংশে বেশি চওড়া করা হয় কেন? তলার অংশটা বেশি চওড়া করা হয় কেন? দেখে নাও, যে জলের পার্শ্বচাপ মানে জল যে পাশে চাপ দেয়, নদী বাঁধে কী হয়, বাঁধ কেন করা হয়? জলটাকে আটকানোর জন্য। তাহলে জলের পাশে বাঁধটাকে সে চাপ দিচ্ছে, তাই সেটাকে বলছে পার্শ্বচাপ। জলে তো মানে পাশের দিকে চাপ প্রয়োগ করে, মানে যে পাত্রে থাকে যেখানে থাকে তার পাশে চাপ প্রয়োগ করছে, জল সব দিকে চাপ প্রয়োগ করে। এবার পার্শ্বচাপটা কি? জলের পার্শ্বচাপ জলের গভীরতার বৃদ্ধিতে বৃদ্ধি পায়, আর যত গভীর হবে মানে যত নিচে যাব, তলার দিকে যাব, তত তার চাপটা বৃদ্ধি পাবে। এই হচ্ছে ব্যাপার। এবার এই সূত্র ধরে দেখো, বাঁধ তৈরি করা হয়, বাঁধ তৈরি করে যখন জল ধরে রাখা হয় তখন কি হয়, বাঁধের সর্বোচ্চ জলের গভীরতা সমান হয় না, মানে উপরে আর নিচের মধ্যে পার্থক্য থাকে, সেটাই লিখেছি। এবার দেখো, তলার দিকের গভীরতা বেশি এবং উপরের দিকে কম হয়। এবার পার্শ্বচাপ গভীরতার ভিত্তিতে বৃদ্ধি পায় বলে, মানে গভীরতা বাড়লে পার্শ্বচাপ বাড়ে, সেই কারণে বাঁধের তলার অংশে যে পার্শ্বচাপ পড়ে তা উপরের দিকে পার্শ্বচাপের তুলনায় অনেক বেশি হয়, তাই তো? তলাতে তাহলে বেশি হবে।
এবার যদি তোলাতে যদি উপরের মতো চওড়া করে রাখা হয় তাহলে বেশি চাপ হলে চাপ সহ্য করতে না পেরে বাঁধটা ভেঙে যেতে পারে, তাই তো? সেই জন্য যাতে সেটা না হয় ওই তলাতে চাপ কমাবার জন্য কি করা হয় দেখো, তাই লেখা হয়েছে যে বাঁধ যাতে এই বেশি পরিমাণ বাষ্পচাপ সহ্য করে জল ধরে রাখতে পারে সেই উদ্দেশ্যে বাঁধের তলার অংশ বেশি চওড়া করা হয়। বোঝা গেল? মানে চাপটাকে কমিয়ে আনার জন্য, চাপটাকে একটু কমিয়ে এনে ওইটাকে মানে জলটাকে ধরে রাখার জন্য। বোঝা গেল? তাহলে তোমরা প্রশ্ন করতে পারো তাহলে কি বাঁধ কোনোদিন ভাঙবে না? কেন ভাঙতে পারে। এবারে যদি সেই বাঁধে একটা জল ধারণ ক্ষমতা থাকে, তার থেকে যদি কোনো সময় বেশি জল ধরে রাখতে হয় তখন তো বাঁধ ভেঙে যেতে পারে, ঠিক আছে? না অন্য কারণে, কিন্তু বাঁধটা নির্মাণ করে বেশি দিন টিকে রাখার জন্য ওই পদ্ধতি অবলম্বন করা হয়, মানে তলার অংশটা একটু বড় মোটা করা হয়, ঠিক আছে, উপরের অংশের তুলনায়, ঠিক আছে, মোটা বা চওড়া। তার কারণটা কেন বুঝতে পারলে? এইটা পুরোপুরি যা লেখা হয়েছে এইটাই পুরোটা লিখে দেবে। এটা 3 নম্বরের প্রশ্ন আসতে পারে। দেখো তারপরে 50 নিউটন ওজনের একটি বস্তু বালির উপর পড়ল। বস্তুটির ক্ষেত্রফল কত? 500 বর্গ সেমি হলে বস্তুটি বালির উপর কত চাপ প্রয়োগ করলো? দেখো এখানে দেখো একটা ইন্টারেস্টিং ব্যাপার, বল 50 নিউটন ওজনের একটি বস্তু। এখানে একটা কথা বলি, এখানে 50 নিউটন ওজনের বস্তু বলেছে, তাহলে বলটা কত হবে? বলটা ওই 50 নিউটন হবে, ঠিক আছে, বল পেয়ে গেলাম। আর ক্ষেত্রফলটা 500 বর্গ সেমি, তাহলে ক্ষেত্রফলটা কিন্তু এসআই এককে নেই আর বলটা এসআই এককে আছে, তাহলে দুটোকে একই এককে আনতে হবে। হয় ক্ষেত্রফলটাকে এসআইতে নিয়ে যেতে হবে, না হলে তোমার বলের এককটাকে সিজিএসে নিয়ে আসতে হবে, কেননা ক্ষেত্রফলটা সিজিএসে আসে, ঠিক আছে? এই দুটোর মধ্যে যে কোনো একটা অপশান। তাহলে আমরা এখানে কি করব, যে ক্ষেত্রফলের এককটাকে তোমার এসআইতে নিয়ে যাব, এসআই এককে নিয়ে যাব। দেখো সেটা কি করব, তার আগে আচ্ছা ঠিক আছে, দেখো তোমাদের একটা কথা বলি, এখানে 50 নিউটন ওজনের একটি বস্তু, মানে সেটা আমরা বুঝে নেব ওইটাই বল বলেছে, হ্যাঁ। কিন্তু তোমাদের যদি এটা বলতো, কারণ ওটা বললে একটু অনেকটা কঠিন প্রশ্ন হয়ে যাবে, নাও করতে পারতো, বলে দিই তোমাদের, যে যদি এরকম বলতো যে 10 কেজি ওজনের একটা বস্তু বালির উপর পড়লো, তখন কি করবে? তখন কিন্তু তুমি বলের জায়গায় 10 কেজি লিখে দিলে হবে না, সেই 10 কেজিটাকে বলে পরিণত করতে গেলে কি করতে হবে? 10 কেজির সঙ্গে 9.8 গুণ করতে হবে। আবার সেটা এসআই এককে হলে 9.8, সিজিএস একক হলে 980 গুণ করতে হবে। এরকম ব্যাপার আছে, অত কঠিন তোমাদের দেবে না, তবুও তোমাদের বলে দিলাম এই ব্যাপার, ঠিক আছে? দেখো তাহলে এক্ষেত্রে আমার কি করব, এই যে অঙ্কটা দেওয়া আছে কি করব? এক্ষেত্রে যেটা করব আমরা দেখে নাও, আমরা জানি কি চাপ সমান বল বাই ক্ষেত্রফল, ঠিক আছে? তাই সেই সূত্র অনুযায়ী আমরা করব। আমাদের কী চেয়েছে, কত চাপ প্রয়োগ হবে। তাহলে বল দেওয়া আছে আর ক্ষেত্রফলও দেওয়া আছে, সেগুলোর মানগুলো বসাবো। দেখো যে বস্তুটি বালির উপর যে চাপ প্রয়োগ করবে তা হলো কত? বল 50 নিউটন আর ক্ষেত্রফলটা 500 বর্গ সেমি, প্রথমে লিখে নিলাম। এবারে 50 নিউটনটা রেখে দিলাম, এবারে বর্গ সেমিটাকে বর্গ মিটারে করতে হবে, তাই তো? ইয়েকে করতে হলে বর্গ মিটারে করলে আমরা কি জানি, 1 সেমি মানে 1/100 মিটার, একটা বর্গ সেমি মানে 1 সেমি ইন্টু 1 সেমি, তার মানে 1/100 স্কোয়ার হয়ে যাবে, স্কোয়ার বর্গ মিটার। এবারে আমরা কি কাটাকাটি করলে কী চলে আসবে, দেখো এই 100 1/100 ইন্টু 1/100, তাহলে 100 কেটে যাবে, এটার জন্য কেটে গিয়ে 1/100 থাকবে, সেই 100টা উপরে চলে গেলে কত, এর সঙ্গে গুণ হয়ে যাবে। আবার এই 5 সঙ্গে কেটে গেলে 10, তাহলে 10 আর 100 পড়ে গেলে হয়ে যাবে 1000, সেটা একেবারে এটা করে দিলাম 1000 নিউটন পার বর্গ মিটার, ঠিক আছে? তোমরা যদি এটা এত সহজে এইভাবে না বুঝতে পারো তাহলে পরপর বসিয়ে করবে, ঠিক আছে? ব্যাস, তাহলে 1000 নিউটন পার বর্গ মিটার, তাহলে এটা মানে 1 নিউটন বর্গ মিটার মানে কত, পাস্কাল, তাহলে এটা হয়ে গেল 1000 পাস্কাল, ঠিক আছে? এটাই হয়ে গেল আমাদের উত্তর। বুঝতে পারলাম? এবার চলো পরবর্তী যে প্রশ্নটা আছে কী আছে দেখে নিই। বলেছে একটা জল ভর্তি বোতলের ভিন্ন উচ্চতায় এবং একই স্বরলেখায় নয় এমন 3টে ছিদ্র করে টেবিলে বসিয়ে রাখলে কি লক্ষ্য করবে, কারণ সহ লেখো। তার মানে কি একটা বোতলের বলেছে বিভিন্ন উচ্চতায়,
বোতলের বিভিন্ন জায়গায় একই সরলরেখায় হবে না। এই যদি ধরো এই যদি একটা বোতল, তার এখানে একটা ছিদ্র, এখানে একটা ছিদ্র, এখানে ছিদ্র, এরকম একই সরলরেখায়ও নয়, আবার একই উচ্চতাও নয়। একই উচ্চতা মানে এইরকম এক উচ্চতা হতে পারে, এগুলো উচ্চতা হতে পারে, সেরকম নয়। এখানে একটা হলে এখানে একটা হতে পারে, এখানে একটা হতে পারে, মানে বিভিন্ন উচ্চতায়, একই সরলরেখা নয় এবং বিভিন্ন উচ্চতায় 3টে ছিদ্র তৈরি করতে পেরেছে। করে যদি আমি সেই বোতলটাকে, জল ভর্তি সেই বোতলটাকে যদি টেবিলের উপর রেখে দিই, তাহলে কি লক্ষ্য করবে, কি তুমি দেখতে পাবে, সেটা তোমাকে, এবং কেন ওটা ওই রকম হবে তার কারণ সহ লিখতে হবে। চলো দেখা যাক কীভাবে এই প্রশ্নটার উত্তর করবে। দেখে নাও যে 3টে ছিদ্রের মধ্যে সবচেয়ে নিচের ছিদ্র দিয়ে জল সবচেয়ে বেশি জোরে বেরিয়ে আসছে। এখানে লিখবে যে দেখা যাবে যে এরকম লিখবে। ওটা লেখার পর যে ওইভাবে টেবিলের ওপর বসিয়ে রাখলে, মানে বোতলটিকে টেবিলের ওপর বসিয়ে রাখলে দেখা যাবে যে, বলে লিখবে যে 3টে ছিদ্রের মধ্যে সবচেয়ে নিচের যে ছিদ্রটা আছে, ছিদ্র দিয়ে জল সবচেয়ে বেশি জোরে বেরিয়ে আসছে, এইটা আমরা দেখা যাবে, এবং বোতল থেকে বেশি দূরে গিয়ে পড়ছে। ঠিক আছে, এটা। আর সবচেয়ে উপরে যে ছিদ্র দিয়ে জল সবচেয়ে কম জোরে বেরিয়ে আসছে এবং সবচেয়ে কম দূরে গিয়ে পড়ছে। আর মাঝের ছিদ্র দিয়ে জল উপরের ছিদ্রের তুলনায় বেশি জোরে, কিন্তু নিচের ছিদ্রের তুলনায় কম জোরে বেরিয়ে আসছে। এটাই তুমি দেখতে পাবে। কম জোরে আসছে মানে আগের তুলনায় ওরকম কম জোরে, মানে কম দূরত্বে যাবে, সেটা লেখার প্রয়োজন নেই, এটুকু লিখলে হবে। বোঝা গেল? এটাই। এর কারণটা কি, সেই কারণটা দেখো। কারণটার জন্য প্যারা করবে, তাই এখানে প্যারা করে দেওয়া হয়েছে। এর কারণ হলো জলের গভীরতা বাড়লে কি হয়, চাপ বাড়ে, আর চাপ বাড়লে বেগ বাড়ে। এবার তিনটি ছিদ্রের মধ্যে উপরের ছিদ্রের তুলনায় নিচের ছিদ্রে জলের গভীরতা বেশি হওয়ায় ওখানে কী হয়েছে, জলের চাপটা বেশি হয়। ঠিক আছে, তিনটে ছিদ্রের মধ্যে যে নিচের যে ছিদ্রটা, সেটা তো জলের গভীরতা বেশি, মানে অনেক নিচে আছে, অনেক গভীরে আছে, গভীরতা ওখানে বেশি, গভীরতা বেশি মানে চাপটা বেশি, তাই সেখানকার জল বেশি দূরে গিয়ে পড়ছে। তো বোঝা গেল? এই হচ্ছে কারণ। চাপ বেশি হওয়ার জন্য নিচের ছিদ্রে চাপ বেশি, উপরের ছিদ্রে সবচেয়ে উপরের চাপটা কম, আর মাঝের ছিদ্রে চাপটা উপরের ছিদ্রের তুলনায় বেশি কিন্তু নিচের ছিদ্রের তুলনায় কম, যার জন্য এইভাবে তারা জলটা পড়ছে। বোঝা গেল? সেই জন্য এইটুকুই লিখলে হবে। বোঝা গেল? উপরে আর নিচে তুলনা করলে বোঝা গেল মাঝেরটা ওই রকমই হবে, আগে তো বলে দেওয়া হয়েছে। তাহলে এই ছিল ওই প্রশ্নের উত্তর, এইভাবে তোমরা লিখবে। এবার দেখো পরবর্তী যে প্রশ্নটা, যে কোনো তরলের দুই স্থানে যদি চাপ অসমান হয় তবে বেশি চাপের স্থান থেকে কম চাপের স্থানে তরল প্রবাহিত হয়। এটা আমরা জানি, সেটা কেন হয় দেখে নাও। যে তরলের অণুগুলি হলো ক্রমাগত গতিশীল এবং তারা নিজেদের মধ্যে এবং পাত্রের দেওয়ালে ধাক্কা খায়। এই ধাক্কাগুলি চাপ তৈরি করে, মানে চাপটা, তরল যে চাপ দেয়, কারা চাপ দেয়? এই অণুগুলি চাপ দেয়। তাহলে চাপটা কীভাবে তৈরি হয় সেটা বলা হলো। এবার যে স্থানে চাপ বেশি সেখানে অণুগুলির দ্বারা প্রযুক্ত বল বা যে ধাক্কাটা সেটা কম নয়। চাপ বেশি সেখানে কি হয়, যে কম চাপের স্থানের তুলনায় বেশি হয়, সেখানে যে প্রযুক্ত বলটা কম চাপের স্থানের তুলনায় বেশি সেখানে। তাই তরল বেশি চাপের স্থান থেকে কম চাপের স্থানে প্রবাহিত হয়। বুঝাতে পারলাম? আর একবার বুঝে নাও যে ব্যাপারটা হচ্ছে কি, যে তরলের মধ্যে যে অণুগুলো ক্রমাগত তারা চলমান, গতিশীল, এবং তারা নিজেদের মধ্যে যেমন মানে ঠোকাঠুকি করে নিজেদের মধ্যে, এবং পাত্রের দেয়ালেও ধাক্কা মারে। এবারে যেখানে বেশি চাপ সেখানে কি হয়, সেখানে তারা কি বেশি বল প্রয়োগ করে। যেখানে কম চাপ সেখানে কম বল প্রয়োগ করে। তাহলে বেশি বল যে প্রয়োগ করছে, তাহলে তার আঘাত সে তাহলে বেশির থেকে কমের দিকে চলে আসবে, তাই তো? বেশি বল প্রয়োগ করে যে কম বল প্রয়োগ করছে সে তো ওই আঘাত সহ্য করতে পারবে না, সেই জন্যে বেশি থেকে কমের দিকে তরলগুলো চলে আসবে। বোঝা গেল? বেশি চাপের স্থান থেকে কম চাপের স্থানে তরলটা এই কারণে প্রবাহিত হয়, বলটা বেশি হওয়ার জন্য। বেশি চাপের স্থানে বলটা বেশি হয় আর কম চাপের স্থানে বলটা কম হয়। সেই বল সহ্য করতে পারে না, ওখান থেকে সবসময় তো গতিশীল, ওখান থেকে এদিকে ঠেলা মারছে, এদিকে ঠেলা মেরে সরিয়ে দিচ্ছে, এইভাবে ধাক্কা মারতে মারতে নিচের দিকে, মানে বেশি থেকে কমের দিকে চলে আসে। বুঝে গেল? বেশ। এবার দেখো পরবর্তী প্রশ্ন।
বলছে খাতার পৃষ্ঠার মতো দুটি সমান মাপের কাগজের মাঝে সামান্য ফাঁক রেখে জোরে ফুঁ দিলে কী ঘটবে কারণ সহ লেখো। কী ঘটবে কারণ সহ লিখতে বলেছে। খাতার পৃষ্ঠার মধ্যে দুটো, যেটা তোমরা যদি 1 নম্বর প্রশ্নের ভিডিওটা দেখো সেখানে বলেছিলাম কী ঘটবে, আর এখানে বলেছে কী ঘটবে সেটা কারণ সহ লিখতে বলেছে। ঠিক আছে, 2 বা 3 নম্বরের জন্য এই প্রশ্ন আসতে পারে, দেখে নাও। খুবই গুরুত্বপূর্ণ, যা 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 প্রশ্নগুলি এখানে দিয়েছি সবই গুরুত্বপূর্ণ। তাহলে এর উত্তরটা কীভাবে করবে চলো দেখে নিই। যে জোরে ফুঁ দিলে দেখা যাবে কাগজ দুটো জোড়া লেগে যাচ্ছে। এটাই, জোরে যদি ফুঁ দেওয়া হয় দেখা যাবে কাগজ দুটো জোড়া লেগে যাচ্ছে, আর ফুঁয়ের ধাক্কায় তারা সরে যাচ্ছে না। ঠিক আছে, কাগজ দুটো জোড়া লেগে যাচ্ছে। এর কারণটা কি দেখো, কারণ হলো 2 কাগজের মধ্য দিয়ে ফুঁয়ের বায়ু, যখন ফুঁ দেওয়া হচ্ছে সেই ফুঁয়ের বায়ু যখন বেগে প্রবাহিত হচ্ছে তখন ওই জায়গায় বায়ুর চাপ কমে যাচ্ছে। আমরা জানি বায়ু যেখানে বেগে প্রবাহিত হয় চাপটা কম হয়। যখন ফুঁ দিচ্ছি মানে বায়ুটা বেগে প্রবাহিত হচ্ছে, মানে ওখানে চাপটা কম। কিন্তু তার আশেপাশে মানে ওই যে দুটো কাগজের পাশে বায়ুমণ্ডলের চাপ তখন একই আছে, কারণ ওর তুলনায় ওটা বেশি। সেই কারণে দেখো সেই লেখা আছে, ফলে কাগজের 2 পাশের বায়ু কাগজ দুটোর উপর লম্বভাবে যে চাপ দেয়। ঠিক আছে, 2 পাশের বায়ু, এই যে কাগজটা, ধরো এই একটা কাগজ আছে আর এখানে একটা কাগজ আছে, এই একটা কাগজ আছে, এই একটা কাগজ আছে, এই একটা কাগজ আছে। ঠিক আছে, এই যে পাশটা, এই পাশে এই পাশে, এই 2 পাশে, এই পাশে আর এই পাশে, এই 2 পাশের বায়ু মানে এই মাঝখান দিয়ে তো ফুঁ দিচ্ছি, আর এই 2 পাশের বায়ুর চাপটা বেশি। ঠিক আছে, আর তখন ঠেলা মারছে, যদি বায়ুর চাপ বেশি ঠেলা মারছে সেই জন্য এরা জোড়া লেগে যাচ্ছে। বোঝা গেল, এই হচ্ছে কারণ। মাঝখান দিয়ে যখন আমরা ফুঁ দেওয়া হচ্ছে এখানে চাপটা কমে যাচ্ছে, কমে গেলে এখানে চাপ তখন একই আছে, মানে এর তুলনায় বেশি, এখানে কিচ্ছু হচ্ছে না, সেই জন্য ওরা চাপটা দেওয়ার জন্য এরা জোড়া লেগে যাচ্ছে। তো সেটা ভাষায় কীভাবে লিখবে দেখো, যে ফলে কাগজের 2 পাশের বায়ু কাগজ দুটোর উপর লম্বভাবে যে চাপ দেয় তা ভেতরে ফুঁয়ের জায়গার বায়ুর চাপের চেয়ে বেশি, তাই কাগজ দুটো জোড়া লেগে যাচ্ছে। বোঝা গেল, এইভাবে কিন্তু লিখতে হবে। দেখো পরবর্তী প্রশ্ন, বল যে জায়গায় প্রযুক্ত হয় তার ক্ষেত্রফল বিভিন্ন হলে, বল যে জায়গায় প্রযুক্ত হয় তার ক্ষেত্রফল বিভিন্ন হলে একই বল প্রয়োগ করা সত্ত্বেও বলের ফলাফল বিভিন্ন হয় কেন? এটা আমরা জানি বিভিন্ন হয়। ঠিক আছে, এটা আগের ভিডিওতে আমরা বলেছি। এবার এটা কারণটা কেন হয় সেটা দেখে নাও। কারণটা কী লিখবে, কারণ একই বল কম ক্ষেত্রফলযুক্ত স্থানে প্রয়োগ করলে যে চাপ তৈরি হয় বেশি ক্ষেত্রফলযুক্ত স্থানে প্রয়োগ করলে তার তুলনায় বেশি চাপ তৈরি হয়। এই চাপের পার্থক্যের জন্য, মানে চাপের দুটো পার্থক্য তৈরি হয়, এই পার্থক্যের জন্য একই বল প্রয়োগ করা সত্ত্বেও বলের ফলাফলটা বিভিন্ন হয়, মানে বিভিন্ন ফলাফল দেয়, মানে কম চাপের স্থানে যা দেয় বেশি চাপের স্থানে তা দেয় না। একই বলের জন্য বিভিন্ন ফল আমরা পাই। তারপরে বোঝা গেলো কেন ফলটা পাই, মানে চাপের তারতম্য হয়, চাপের পার্থক্য তৈরি হয়। বোঝা গেল, কম ক্ষেত্রফল আর বেশি ক্ষেত্রফলের জন্য চাপেরটা পার্থক্য তৈরি হয় বলে এটা হয়। এইভাবে উত্তরটা লিখবে। তাহলে এই ছিল আজকের 12টা প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও কমেন্ট করে, কারণ তোমাদের কমেন্টটাই আমাদেরকে পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহ যোগাবে। আর যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক দিও, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করতে চাও সাবস্ক্রাইবটা করে নিও, কারণ এই ধরনের ভিডিও আমরা আপলোড করতে থাকবো। ভালো থেকো।